সালটা 2011। বদলা নয় বদল চাই। এই নৌকার পালে হাওয়া দিয়ে রাজ্যের 34 বছরের বাম শাসনকে টলিয়ে অবশেষে ক্ষমতায় এলো পরিবর্তনের সরকার, অর্থাৎ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস রাজ্যে ক্ষমতায় এলো। রাজ্যের মানুষের কাছে উঠে এলো একের পর এক স্বপ্ন। রাজ্যের মানুষ বিভোর চোখে দেখতে শুরু করলো সেই স্বপ্ন। তারপর একের পর এক দিন যায়, আর তৃণমূল কংগ্রেসের এই সরকারের বিরুদ্ধে গত 13 বছর ধরে উঠেছে ভুরি ভুরি অভিযোগ। মা মাটি মানুষের সরকার থেকে তৃণমূল সুপ্রিমোর সরকার অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই ভোট দিন। যে মা মাটি মানুষের সরকারের যাত্রা শুরু হয়েছিল মা মাটি এবং মানুষকে কেন্দ্র করে, সেই দলের এখন একমাত্র মুখ মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও হালেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মুখ হিসাবে প্রজেক্ট করার চেষ্টা শুরু হয়েছে, কিন্তু তা সত্ত্বেও গত 13 বছরে এই তৃণমূল কংগ্রেস সরকারের জমানায় একটি শব্দ মুখে মুখে ঘুরছে, এবং তা আজ রাজ্যের প্রত্যেকটা মানুষ ট্রেনে, বাসে, পথে, ঘাটে, চায়ের ঠেকের আড্ডায়, ক্লাবের আড্ডায় একটি শব্দ বারে বারে বলে। তা হচ্ছে চোর, দুর্নীতি, চুরি। রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের মন্ত্রী, সাংসদ, বিধায়কদের চুরি। কখনো টাকার বিনিময়ে চাকরি দেওয়া, কখনো মানুষের ন্যায্য রেশনে ভাগ বসিয়ে সেই ভাগের রেশন খোলা বাজারে বেআইনিভাবে বিক্রি করে দুর্নীতির অভিযোগ। আবার কখনো কয়লা পাচার করা, আবার কখনো গরু পাচার করা। এই तमाम অভিযোগের মধ্যে আজ আশীর্বাদ দ্য ট্রুথ একটু সরজমিনে দেখতে চেষ্টা করবে গত 13 বছরে তৃণমূল কংগ্রেসের জমানায় হওয়া একের পর এক চুরির ঘটনা। এই সমস্ত চুরি দুর্নীতি মানুষের সামনে জলের মতন স্পষ্ট হলো গত 1.5 বছরে। সামনে লোকসভা নির্বাচন, আর তার আগে এই চুরি এবং তৃণমূলের বিধায়ক, সাংসদ, মন্ত্রীদের চুরিকে কেন্দ্র করে যথেষ্ট চাপে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। 2022 23শে জুলাই নিয়োগ দুর্নীতি মামলায় শ্রীঘরে গেল প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সঙ্গে গেলেন তার বান্ধবী অর্পিতা। অর্পিতার ফ্ল্যাট থেকে উদ্ধার হলো কাঁড়ি কাঁড়ি টাকা, কোটি কোটি টাকার পাহাড়। প্রথমবার রাজ্যের মানুষ শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে এই টাকার পাহাড় দেখে চোখ কপালে তুলল। তারা ভাবতেই পারছিলেন না যে পার্থ চট্টোপাধ্যায় এত বড় দুর্নীতির কেন্দ্রে রয়েছেন। কিন্তু মানুষের মধ্যে একটা প্রশ্ন, যেখানে দলের নেত্রী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা ব্যতীত কোনো কাজই হয় না, সেখানে এত বড় দুর্নীতি কি করে তার অনুপ্রেরণা ছাড়া হলো? অর্থাৎ রাজ্যের মানুষ তথা বিরোধীরা একযোগে প্রশ্ন তুলল, এই সমস্ত এই বড় নিয়োগ দুর্নীতি মামলা, নিয়োগ দুর্নীতি কাণ্ডের পেছনে রয়েছে তৃণমূল সুপ্রিমোর ভূমিকা। তিনিই হচ্ছেন আসল মাথা। বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী থেকে রাজ্যের বিরোধী দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বা রাজ্যের বিরোধী দলের সাংসদ দিলীপ ঘোষ, তিনজনেই একযোগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিশেষ করে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণাকেই এর পেছনে মূল কাণ্ডারি হিসাবে রাজ্যের মানুষের সামনে তুলে ধরতে শুরু করলেন। রাজ্যের মানুষ এই নিয়োগ দুর্নীতি কাণ্ডে তখন সংবাদ মাধ্যমে একের পর এক নতুন তথ্য দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন, পড়তে পারছেন। শান্তিনিকেতনে পার্থ চট্টোপাধ্যায়ের 2টি বাড়ির হদিশ পাওয়া গেল, একাধিক ব্যাংক অ্যাকাউন্ট, তাতে একাধিক বেনামি সম্পত্তির হদিশ পাওয়া গেল, প্রচুর এলআইসি পলিসি, বিভিন্ন লোকের নামে বেআইনিভাবে টাকা মজুত রাখার অভিযোগ সামনে এলো। একের পর এক তথ্য। রাজ্যের মানুষ মনে করলো নিয়োগ দুর্নীতি কাণ্ডে এই পার্থ চট্টোপাধ্যায় হলো মূল মাথা। যদিও রাজ্যের মানুষ তখনও এটা জানলো যে এই পার্থ চট্টোপাধ্যায়ের পেছনেও অন্য কারোর হাত রয়েছে। কিন্তু নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির পরপরই সামনে এলেন আরও 2 জন তৃণমূলের বিধায়ক, যারাও এই নিয়োগ দুর্নীতি মামলায় ওতপ্রোতভাবে জড়িত পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে। 11 অক্টোবর 2022
গ্রেপ্তার হলেন মানিক ভট্টাচার্য। এই মানিক ভট্টাচার্য হলো এই নিয়োগ দুর্নীতিকাণ্ডের দ্বিতীয় প্লেয়ার, যাকে গ্রেফতারের পর এই নিয়োগ দুর্নীতি মামলা নতুন দিশা পেল। উঠে এলো একের পর এক তৃণমূলের নিচু থেকে মাঝারি তলার নেতা এবং সংগঠকের নাম। উঠে এলো কিভাবে এই নিয়োগ দুর্নীতির অন্দরে নিয়োগ দুর্নীতির সঙ্গে একই সূত্রে রয়েছে পুরো নিয়োগ দুর্নীতি, অর্থাৎ শুধু শিক্ষক নিয়োগ দুর্নীতি নয়, সামনে এলো পুরো নিয়োগ দুর্নীতি। এরপর 17 এপ্রিল 2023 জীবন কৃষ্ণ সাহা গ্রেফতার হলো। সেই বিখ্যাত তার গ্রেফতারির নাটকীয়তা, তিনি নিজের ফোন বাড়ির পেছনের পুকুরে ছুঁড়ে ফেলে দিলেন, তা উদ্ধার করলো পুকুর সেচে গোয়েন্দারা। তারপর সেই ফোন থেকে উদ্ধার হলো আরও নতুন কিছু তথ্য। এই তথ্যকে হাতিয়ার করে এবার সামনে উঠে এলো আরও একাধিক সূত্র। শুধু পুরো নিয়োগ দুর্নীতি মামলা নয়, তার সঙ্গে উঠে এলো কিভাবে এই পুরো নিয়োগ দুর্নীতি মামলা আমাদের রাজ্যের জেলায় জেলায় থাকা বিভিন্ন পৌরসভার মধ্যে ছড়িয়ে রয়েছে। গোয়েন্দা আধিকারিকেরা ছুটে বেড়ালো রাজ্য জুড়ে বিভিন্ন পৌরসভায়। রাতারাতি শুরু হলো জোর কদমের তল্লাশি অভিযান, কিন্তু এমন টাইমে হঠাৎই সমস্ত থিতিয়ে গেল। পুরো নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত চলতে শুরু করলো, একই সঙ্গে স্কুলে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলারও তদন্ত শুরু হলো। এবং এই তদন্ত যখন চলছে, মানুষ যখন এই খবরে ইউজড টু হয়ে গেছে, মানুষ যখন ধরেই নিয়েছে তৃণমূল মানেই চোর, কিন্তু পাশাপাশি মানুষ এই প্রশ্নও তুলতে শুরু করলেন যে তাহলে আমরা কার ওপর বিশ্বাস করব? কারণ বিজেপি মুখে বলে এক, কাজে করে আরেক। আর সবচেয়ে বড় কথা, বিজেপির নেতা মন্ত্রী দলীয় কর্মীদের রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে জমিতে অর্থাৎ মাটিতে না দেখতে পাওয়া গেলেও তাদের দেখতে পাওয়া যায় কোর্টে। তো কোর্টে যে বিধায়ক সাংসদ নেতারা লড়াই করছেন বিরোধী দলের, তারা কি করে তাদের হয়ে তাদের কথা শুনবেন? এই প্রশ্নের মধ্যে দিয়েই যখন রাজ্যে 3 জন বিধায়ক এবং বিশেষ করে এই 3 বিধায়কের মধ্যে 2 জন মন্ত্রী চুরির অভিযোগে জেলে রইলেন, এই 3 মাথা জেলের পর মানুষের মধ্যে আবারও নতুন করে এই প্রশ্নই উঠতে শুরু করলো, তাহলে এদের পেছনে নিশ্চয়ই অন্য কারোর ভূমিকা আছে, এদের অনুপ্রেরণা অন্য কেউ জুগিয়েছে। সিপিআইএমও কম যায় না। সিপিআইএমের তরফে মোহাম্মদ সেলিম এবং সুজন চক্রবর্তী এক নাগাড়ে চোঙা ফুঁকে গেলেন এবং বলতে শুরু করলেন এর আসল মাথা হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে জেরা করলেই সব তথ্য সামনে আসবে। শুধু তাই না, তারা জোরালো অভিযোগ করলেন শুধু পিসি নয়, তার সঙ্গে জড়িত হচ্ছে তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ওঠার সঙ্গে সঙ্গে এরপরই এলো কুণালের কাণ্ড। কুণাল দাবি করলেন যে তাকে চাপ দেওয়া হচ্ছে যাতে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলেন। না, আমরা এই কুণাল ঘোষ অর্থাৎ সারদা কাণ্ডে চিটিংবাজ কুণাল ঘোষের কথা বলছি না, আমরা এখানে তৃণমূলের টেনিয়া নেতা কুণাল ঘোষের কথা বলছি, যার কথা মতো অভিষেক ব্যানার্জিকে নাকি তার উপর চাপ দেওয়া হচ্ছে সে যাতে অভিষেক ব্যানার্জির নাম বলে। সেই চিঠিকে সামনে রেখে এবার আসলো লিপস অ্যান্ড বাউন্সের তথ্য। এই লিপস অ্যান্ড বাউন্সের তথ্যকে কেন্দ্র করেই আবারও নতুন নতুন লোক গ্রেফতার হতে শুরু করলো। আর সেই গ্রেফতারের মধ্যে একজন হলেন সুজয় ভদ্র, অর্থাৎ আমাদের সকলের পরিচিত কালীঘাটের কাকু। যে কালীঘাটের কাকু এই লিপস অ্যান্ড বাউন্সের একজন আধিকারিক। এবার তাকে জেরা করে যখন আরও অন্যান্য তথ্য পেল, তখন তার সঙ্গে নাম জড়িয়ে গেল অভিষেক ব্যানার্জির বাবা এবং মায়ের নাম। তাদেরকেও ডেকে পাঠালো ইডি, তাদের থেকেও চাওয়া হলো তথ্য। এই যখন নিয়োগ দুর্নীতি মামলা, কয়লা পাচার কাণ্ড এবং তার সঙ্গে পুরো নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে বেশ ঘেঁটে সিবিআই এবং ইডি, তার মধ্যে আরও নতুন আরেকটি দুর্নীতি সামনে এলো, তা হচ্ছে রেশন দুর্নীতিকাণ্ড, যা বর্তমানে আমাদের রাজ্যে সবচেয়ে বেশি আলোচিত। বিভিন্ন ওয়েব পোর্টালে সবচেয়ে বেশি ট্র্যাকশন দিচ্ছে এই রেশন দুর্নীতিকাণ্ড এবং জ্যোতিপ্রিয় মল্লিক, এক সময়ের খাদ্যমন্ত্রী এবং 2021 সাল থেকে যিনি বনমন্ত্রী হিসাবে রাজ্যে দায়িত্ব সামলাচ্ছেন। এই জ্যোতিপ্রিয় মল্লিক, যিনি বালু নামে খ্যাত, যিনি পিসি অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিসি অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের এক সময়ের একনিষ্ঠ সঙ্গী, একনিষ্ঠ সৈনিক, এই জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালু এই মুহূর্তে রাজ্যের সবচেয়ে বেশি আলোচিত ব্যক্তি। বালুর নাম উঠে এলো বাকিবুর রহমানের কাছ থেকে।
বোঝা গেল বাকিবুর রহমানের সঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিকের লিঙ্ক আছে রেশন দুর্নীতি কাণ্ডে। রাতভর জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে তল্লাশি অভিযানের পর অবশেষে প্রায় 24 থেকে 27 ঘন্টা পর গোয়েন্দা আধিকারিকেরা গ্রেফতার করল বালু অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিককে। এই জ্যোতিপ্রিয় মল্লিকের পর বোঝা গেল যে মূল এই চুরির অনুপ্রেরণার যদি এক মাথা হয় তাহলে এই মাথার আসলে 4টি মাথা আছে। প্রথম পার্থ চট্টোপাধ্যায়, তারপর মানিক ভট্টাচার্য, তারপর জীবনকৃষ্ণ শাহ, আর হালেই চতুর্থ মাথা সামনে এলো জ্যোতিপ্রিয় মল্লিক। কিন্তু এই 4 মাথার মধ্যে তৃণমূলে আরও 3 মাথা লুকিয়ে আছে, যার মধ্যে এক মাথা অনুব্রত মণ্ডল এই মুহূর্তে তিহার জেলে আছে, যিনি গরু পাচার কাণ্ডে এই মুহূর্তে দিল্লির তিহার জেলের ভাত খাচ্ছেন এবং তিনি দিন গুনছেন কবে জামিনে ছাড়া পাবেন। গরু পাচার কাণ্ডের মধ্যে কিন্তু রাজ্যে আরও 2টি অর্থাৎ রেশন দুর্নীতি, শিক্ষক নিয়োগ দুর্নীতি, গরু পাচার কাণ্ডের পাশাপাশি আরও 2টি কাণ্ড নিয়ে খুব আলোচনা চলছে। একদিকে হচ্ছে কয়লা পাচার কাণ্ড, আর একদিকে হচ্ছে পুর নিয়োগ দুর্নীতি কাণ্ড। অর্থাৎ যদি এই 2টো কাণ্ড মিলিয়ে দেওয়া হয় তাহলে এক মাথার 7 দুর্নীতি মাথা সামনে আসবে। অর্থাৎ কয়লা পাচার কাণ্ডে এই মুহূর্তে অভিষেক ব্যানার্জি কিন্তু গোয়েন্দা আধিকারিকদের স্ক্যানারে। শুধু তিনি নন, তার সঙ্গে যুক্ত আছেন তার স্ত্রী রুজিরাও। অন্যদিকে পুর নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইতোমধ্যেই বাড়িতে তল্লাশি অভিযান ফেস করার পর ববি হাকিম বেশ রেগে গিয়ে বলেছেন, আমি কি চোর? এই প্রশ্ন যখন আপনাদের সামনে ববি হাকিম বা আমাদের সামনেও ববি হাকিম রাখলেন তখন উত্তরটা আমরা সকলেই জানি, কিন্তু সকলেই চুপ ছিলাম। কিন্তু ববি হাকিম কিন্তু এই মাথা সিরিজের আরেকটাও মাথা। কিন্তু এই সমস্ত মাথার মধ্যে এই 7 মাথার মধ্যে একটি মাথা কিন্তু এখনো খুঁজে যাচ্ছে। সেই মাথাকে গত 1.5 থেকে 2 বছর ধরে খুঁজে চলেছে ইডি এবং সিবিআই। এরই মধ্যে শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ 3 জনে একযোগে দাবি করছেন রাজ্যের স্বাস্থ্য ক্ষেত্রে গত প্রায় 10 বছরে যে ব্যাপক দুর্নীতি হয়েছে তার তথ্য তাদের হাতে আছে এবং তারা আগামী দিনে তা প্রকাশ্যে আনতে চলেছেন। এবং তারা দাবি করছেন সেই দুর্নীতির সঙ্গে স্বাস্থ্যমন্ত্রী জড়িত। এবার আপনি একবার ভেবে দেখুন রাজ্যের বর্তমান স্বাস্থ্যমন্ত্রীকে, অর্থাৎ যে সময়ের এই দুর্নীতির প্রসঙ্গ তারা তুলছেন সেই সময়ও রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কে ছিলেন? তো সরাসরি তাদের নিশানা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে। অর্থাৎ এই 7 মাথা যে মাথার সঙ্গে যুক্ত, এবার সেই মাথাকে নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে স্বাস্থ্য দুর্নীতি কাণ্ডকে সামনে রেখে বিজেপি। একই প্রশ্ন তুলতে শুরু করেছে সিপিআইএম এবং তার দেখাদেখি প্রশ্ন তুলতে শুরু করেছে রাজ্যে প্রায় না থাকা প্রদেশ কংগ্রেস। কিন্তু এই সমগ্র দুর্নীতির মধ্যে একটা প্রশ্ন বারে বারেই উঠছে যে তৃণমূল জামানায় কি শুধু দুর্নীতি হয়েছে? তৃণমূল কংগ্রেসের তরফে বিভিন্ন মিডিয়ার টকশোতে গিয়ে এই প্রশ্ন তুলছে। সেই প্রশ্ন আপনারাও করছেন, আপনারাও সেটা ভাবছেন যে শুধু কি তৃণমূলই চোর? এরা কি আমাদের রাজ্যে চুরি হয়নি? মানে আমাদের কাছে এর আগের চুরি আর বর্তমান চুরি সব চুরি যেন 7 খুন মাফ। চুরি করলেই মাফ খুব সহজেই পাওয়া যায়। তা সারদা কাণ্ডে সাধারণ মানুষের টাকা ঝেপে দিয়ে দলের মুখপাত্র হয়ে এখন বড় বড় বাতেলাও যেমন দেওয়া যায়, ঠিক তেমনটাই রোজভ্যালি কাণ্ডে হাজার হাজার মানুষের টাকা ঝেড়ে দিয়েও খুব কলার তুলে ঘুরতে পারেন তৃণমূল, সিপিএম, কংগ্রেস, বিজেপির মন্ত্রী, সাংসদ, বিধায়কেরা। তৃণমূলের যখনই একের পর এক নেতাদের বিরুদ্ধে চুরি এবং দুর্নীতির অভিযোগ সামনে আসছে সেই সময়েই তৃণমূল 2টি পর্যায়ে ভেঙে গেছে। একটি হচ্ছে পুরনো তৃণমূল, আরেকটি হচ্ছে নব্য তৃণমূল। অর্থাৎ এই নব্য তৃণমূল হয়ে সওয়াল করছেন সেচ মন্ত্রী পার্থ ভৌমিক, যাকে হালেই আপনারা প্রলয় সিনেমায় দেখেছেন সেই ঘুষখোর পুলিশ অফিসারের ভূমিকায়। তার বক্তব্য 2021-এর আগে এই সমস্ত দুর্নীতি হয়েছে, তাঁদের জামানায় কোনো রকম কোনো দুর্নীতি হয়নি। আর এই একই প্রশ্ন পার্থ ভৌমিকের আগে তুলেছেন রাজ্যের বর্তমান খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। তিনিও বলেছেন যা দুর্নীতি হয়েছে 2021-এর আগে, তাঁদের ক্যাবিনেটে তাঁদের মন্ত্রিত্বের সময় তাঁদের মন্ত্রকে কোনো রকম কোনো দুর্নীতি হয়নি। তৃণমূলের সদ্য সামনে আসা নতুন মুখেদের মুখেও একই বুলি শোনা যাচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যমে। অর্থাৎ চুরি করেছে ওরা, আমরা ধোয়া তুলসী পাতা।
অর্থাৎ পার্টি ফান্ডে যে টাকা ঢুকেছে সেই টাকা নিয়ে আমরা মোচ্ছব সবাই করব, কিন্তু সেই মোচ্ছবের দায়ী হবে যারা এই মুহূর্তে জেলে রয়েছেন তারা, বা যার অনুপ্রেরণায় এই সমগ্র চুরি দুর্নীতি হয়েছে তিনি। আমরা তো ধোয়া তুলসী পাতা। তা সত্ত্বেও রাজ্যে চুরি চলছেই, কিন্তু রাজ্যে চুরি নতুন নয়। আপনি যদি 34 বছরের বাম জমানা দেখেন তাহলে দেখবেন ভুরি ভুরি নাম উঠে আসবে যাদের বিরুদ্ধে একের পর এক দুর্নীতি বা চুরির অভিযোগ সামনে এসেছে। কিন্তু সেই সময় রাজ্যের ক্ষমতাসীন রাজনৈতিক দল সিপিআইএম তার রেজিমেন্টেড ফোর্সকে এতটাই ইউনাইটেডলি কাজে লাগাতে পারত, যার জেরে সেই সমস্ত দুর্নীতি চুরির অভিযোগ বেশি দিন স্থায়িত্ব পেত না। আর তার সঙ্গেই সিপিআইএমের এই নেতা মন্ত্রীদের মধ্যে আরেকটি নাম খুব জনপ্রিয় থাকতো তাদের নামের আগে, তা হচ্ছে এলাকার ত্রাস। এবার আপনি ভাবতেই পারেন এই এলাকার ত্রাস কারা? তাহলে আসুন তাদের নামগুলো একটু জেনে নেওয়া যাক। বারাসাতের সুকান্ত সাহা, আরামবাগের অনিল বসু, হলদিয়ার লক্ষণ শেঠ, খেজুরির হিমাংশু দাস, শাসনের মজিদ মাস্টার, যার এক চোখের ইশারায় মানুষের জীবন এদিক ওদিক হয়ে যেত, নাটাবাড়ির তামসের আলী। অর্থাৎ সিপিআইএমের জমানায় এই 7 ডাকাবুকো নেতা যারা এলাকার ত্রাস হিসাবে খ্যাত, তারাও কিন্তু কম দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না। অর্থাৎ রেশন দুর্নীতি রাজ্যে বরাবর। আমি আগের এপিসোডেও বলেছি রাজ্যের রেশন দুর্নীতি এতটাই প্রাচীন যার আপনি ছবি কিন্তু রাজ্যের বিভিন্ন সময় হওয়া নাটক, থিয়েটার, যাত্রা, সিনেমা, গান সবেতেই দেখতে পাবেন। খোদ তৃণমূলের এখন চাটুকার নচিকেতাও তার গানে কিন্তু এই সমস্ত ছবি, এই সমস্ত কথা তুলে ধরেছেন। বিভিন্ন শিল্পী বারে বারে ছবিতে, সাহিত্যে, কবিতায় এই সমস্ত প্রসঙ্গ তুলে ধরেছেন। কিন্তু তা সত্ত্বেও আজ যখন সকলেই জানে রাজা উলঙ্গ, তবুও তার সামনে দাঁড়িয়ে একবারের জন্য এই শিশুসুলভ জনগণ বলছে না, রাজা তোমার কাপড় কোথায়? লোকসভা নির্বাচনের আগে হয়তো যেমন নরেন্দ্র মোদী সরকারকে প্রশ্ন করার সময় এসেছে, খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধি মাথা পেরিয়ে গেছে, জ্বালানির দামে মানুষ জ্বলছে, এই প্রশ্ন যখন রাজ্যের তরফে, রাজ্যের মানুষ হিসাবে কেন্দ্রের লোকসভা নির্বাচনের আগে নরেন্দ্র মোদীর সরকারকে, নরেন্দ্র মোদীর বিজেপিকে আমাদের জানতে চাওয়ার অধিকার আছে, তেমনটাই রাজ্যে যেহেতু তৃণমূল কংগ্রেস লোকসভার আসনের নিরিখে সবচেয়ে বেশি আসন পেয়ে রাজ্যে নিজেদের অস্তিত্ব গত 3 বছর ধরে টিকিয়ে রেখেছে, সেই তৃণমূল কংগ্রেসকেও প্রশ্ন করার পালা এসেছে। আর সেই প্রশ্ন শিশুসুলভ ভঙ্গিতেই করতে হবে, উলঙ্গ রাজার সেই শিশুটির ভঙ্গিতেই করতে হবে যে রাজা তোর কাপড় কোথায়? তাহলে আজকের এই এপিসোডে আপনারা এক মাথা 4 চোরের গল্প শুনলেন, সঙ্গে ফাউ আর এক চোর, এবং তার সঙ্গে অতিরিক্ত এখনও প্রমাণিত নয়, এখনও যেহেতু তারা শ্রীঘরে যায়নি, তো আরও 2 জন অভিষেক ব্যানার্জি এবং ববি হাকিম। এখন দেখার আগামী দিনে অভিষেক ব্যানার্জি এবং ববি হাকিম লোকসভা নির্বাচনের আগে শ্রীঘরে যান কি না। যদি তাদের মধ্যে কেউ, বিশেষ করে অভিষেক ব্যানার্জি যদি লোকসভা নির্বাচনের আগে শ্রীঘরে যান, তাহলে একটা বিষয় বলতে হবে, আপনি হয়তো মাথা চুলকাতে ভাবতেই পারেন তাহলে লোকসভা নির্বাচনে তৃণমূলের পালা গেল, কিন্তু সেগুড়ে বালি। অভিষেক ব্যানার্জিকে এত সহজে নরেন্দ্র মোদীর বিজেপি শ্রীঘরে ঢোকাবে না। যদি বলি দিতে হয় তাহলে লোকসভা নির্বাচনের আগে পুরো নিয়োগ দুর্নীতি কাণ্ডকে কেন্দ্র করে বলি চড়তে পারে ববি হাকিম। আর সেই দিকেই আমাদের নজর থাকবে আগামী দিনে তৃণমূলের কোন বিধায়ক, অর্থাৎ এই 4 বিধায়কের মধ্যে আরও এক বিধায়ক ববি হাকিম ঢোকেন না। ততক্ষণ আপনারা দেখতে থাকুন আশীর্বাদ দ্য ট্রুথ। আমি আশীর্বাদ, নমস্কার।